ট্রাম্পের গ্রিন সিগন্যাল কি সত্যি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনবে? ফ্রান্সের এই মোদি ট্রাম্প বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে শেখ হাসিনা দেশে ফেরার সেই নির্দিষ্ট দিনক্ষণ। যারা আমার ফ্যামিলি এবং আশেপাশের আমার বন্ধু বান্ধবরা ফোন করতেছেন যে সাবেক আইজিপি প্রধান পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন দুবাইতে। প্রথমে বলে এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। তো আসলে বেনজির সাহেবের কথা না বললেই নয়, 17 বছর দেশটাকে কত সুন্দরভাবে রাখছিল। যাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশের সংসদে ঘোষণা দেওয়া হয়েছে বা হচ্ছে, সেই বেনজির আহমেদের নাম ইন্টারপোলের প্রকাশ্য রেড নোটিশ তালিকাতেই পাওয়া যাচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, রেড নোটিশই নেই, তাহলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের গল্পটি এলো কোথা থেকে? লন্ডনের রমফোর্ডে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 15 জুন সোমবার স্থানীয় সময় দুপুরে রমফোর্ড এলাকার এল পার্কের একটি টার্কিশ রেস্টুরেন্টের সামনে এই ঘটনাটি ঘটে। হাসনাত এবং হাসনাতের সহযোগীদের উপরে ডিম ছুড়ে মারল আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। প্রথমে একটা স্থির চিত্র আপনাদেরকে দেখাই। এরকম একটা স্থির চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক দূরে এই ডিমের আঘাতে হাসনাত দ্রুত সরে যাচ্ছেন, চেক শার্ট পরিহিত। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন ইন্টারপোলের লাল তালিকায় নাম থাকায় বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে আবার বিশ্লেষকরা বলছেন ইন্টারপোলের লাল তালিকায় বেনজিরের কোনো নামই নেই। তাহলে ইন্টারপোলের সহায়তায় কিভাবে দুবাই পুলিশ বেনজিরকে গ্রেপ্তার করেছেন? দর্শক, বিশ্লেষকরা ধারণা করছেন ভিসা জটিলতা বা অভিবাসনের কোনো সমস্যার কারণে তাকে থানায় ডেকে পাঠানো হয়েছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই তিনি নাকি ছাড়াও পেয়ে গেছেন। অনেকেই দাবি করছেন এই যে তথ্যটি ছড়ানো হয়েছে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন, সেটি আসলে ভুয়া বা গুজব ছড়ানো হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, বেনজিরকে যদি দুবাই পুলিশ গ্রেপ্তার করেও থাকে তাহলে কি বাংলাদেশ সরকার বেনজিরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেন নাকি পারবেন না? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, লন্ডনে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, ইতিমধ্যেই আপনারা হয়তো বিষয়টি জেনেছেন যে লন্ডনে আওয়ামী লীগের বাদাম মিশন নামে একটা কর্মসূচি দিয়েছিল এবং সেখানে হাসনাত আব্দুল্লাহকে দেখা মাত্রই আওয়ামী লীগের নেতা কর্মী তাকে ডিম নিক্ষেপ করেছে এবং ডিম থেরাপি দিয়েছেন বলে জানা যাচ্ছে। দর্শক, সেই ভিডিওটি আপনারা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ট্রাম্পের গ্রিন সিগন্যাল কি সত্যি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনবে? ফ্রান্সের মাটিতে বসতে চলেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর জোট G7 শীর্ষ সম্মেলন। কিন্তু এই মুহূর্তে বিশ্ব মিডিয়ার নজর আটকে আছে একটি সাইডলাইন বৈঠকের ওপর। দীর্ঘদিন পর মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের ভেতরেই কি লুকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ভাগ্য এবং শেখ হাসিনার ভবিষ্যৎ? 6 দিনের সফরে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স যাওয়ার আগে সাউথ ব্লক থেকে দেওয়া প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোদী স্পষ্ট করে বলেছেন, এই সম্মেলনে ভারত শুধু নিজের স্বার্থের কথা বলবে না, বরং সমগ্র উন্নয়নশীল দেশগুলোর আশা আকাঙ্ক্ষার বিশ্বমঞ্চে তুলে ধরবেন। এখানেই আসে প্রথম কূটনৈতিক কূটকৌশল। ভারত নিজেকে এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি ভাবছে না, বরং তারা নিজেদের উপস্থাপন করছে বিশ্বের বিশাল এক অংশের নেতা হিসাবে। এই সফরের মাধ্যমে ইউরোপ এবং G7 জোটের দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনার আড়ালে আসল চমকটি অপেক্ষা করছে ফ্রান্সের সাইড লাইনে, যেখানে ট্রাম্পের সঙ্গে মোদির একান্ত বৈঠক নির্ধারিত হয়েছে। স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেখানেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে সরাসরি ফোনে যুক্ত হলেন দিল্লির সেই অনুষ্ঠানে। ট্রাম্পের কণ্ঠস্বর লাউডস্পিকারে যখন বেজে উঠল, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। ট্রাম্প বললেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। এখানেই থামেননি তিনি, যোগ করলেন এক বিস্ফোরক বাক্য, ভারত যা চাইবে তাই পাবে। একটি পরাশক্তির প্রধান যখন অন্য একটি দেশকে বলেন তুমি যা চাইবে তাই পাবে, তখন বুঝতে হবে ক্ষমতার ভারসাম্য একদিকে ঝুঁকে পড়েছে। প্রশ্ন হলো, ভারত এখন আমেরিকার কাছে কি চায়? ভারতের 1 নম্বর আঞ্চলিক অগ্রাধিকার কি? উত্তরটা পরিষ্কার, তা হলো বাংলাদেশ। ভারত চায় তার পূর্ব সীমান্তে এমন একটি সরকার থাকুক যা দিল্লির জন্য 100 ভাগ নিরাপদ।
এবং পরীক্ষিত। আর ভারতের চোখে শেখ হাসিনার চেয়ে বড় পরীক্ষিত বন্ধু আর কেউ নেই। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারত এতদিন শুধু অপেক্ষা করছিল ওয়াশিংটনের একটি চূড়ান্ত সংকেতের জন্য, আর ট্রাম্পের এই সাম্প্রতিক বক্তব্যের পর সেই সবুজ সংকেত এখন প্রায় নিশ্চিত। আর এই কারণেই হয়তো দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তিনি মাথা উঁচু করে দ্রুতই বাংলাদেশে ফিরবেন। ভূরাজনৈতিক সমীকরণটি যদি গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখা যাবে শেখ হাসিনা যখন 5 আগস্ট ঢাকা ছেড়েছিলেন তখন তাকে সামরিক বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে। এখন গুঞ্জন উঠছে যদি আমেরিকা এই রাজনৈতিক সমঝোতায় সায় দেয় তবে সেই একই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল নিশ্চিত করে শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো শক্তির পক্ষে সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করা কার্যত অসম্ভব। ফ্রান্সের এই মোদি ট্রাম্প বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে শেখ হাসিনা দেশে ফেরার সেই নির্দিষ্ট দিনক্ষণ। তাহলে এখন প্রশ্ন আসে যে ট্রাম্প প্রশাসন এতদিন বাংলাদেশের বর্তমান ব্যবস্থার প্রতি পরোক্ষ সমর্থন দেখাচ্ছিল, তারা হঠাৎ কেন ভারতের প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছে? কেন হঠাৎ নরম সুর করলো হোয়াইট হাউস? এর আসল উত্তর কিন্তু ঢাকা বা দিল্লিতে লুকিয়ে নেই, এর উত্তর লুকিয়ে আছে হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে। এই মুহূর্তে ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা এখন কূটনৈতিক এবং সামরিক চাপের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য ধরে রাখতে এবং ইরানকে প্রতিহত করতে ওয়াশিংটনকে একযোগে লড়তে হচ্ছে। এই মহাসংকটের সময়ে এশিয়ার বুকে ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন ওয়াশিংটনের জন্য বড্ড বেশি প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানসিকতার প্রেসিডেন্ট। তিনি বোঝেন রাজনীতি হলো দেয়া নেয়ার খেলা। মধ্যপ্রাচ্যে এবং চীনকে কাউন্টার করতে আমেরিকার যদি ভারতকে প্রয়োজন হয় তবে ভারতকে তার বিনিময়ে কিছু দিতে হবে। আর ট্রাম্প সেই বিনিময়ের মূল্য হিসাবেই বাংলাদেশের ওপর ভারতের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে চলেছেন। ফ্রান্সে ট্রাম্প মোদির বৈঠকে শুধু দুই বন্ধুর কোলাকুলি হবে না, বরং এটি হতে চলেছে লেনদেনের মঞ্চ। ট্রাম্পের গ্রিন সিগন্যাল পকেটে পুরে নরেন্দ্র মোদী পূর্ব সীমান্তে কী চাল চালেন আর শেখ হাসিনার সেই মাথা উঁচু করে ফেরার বার্তা কিভাবে বাস্তবায়িত হয় তা দেখতে পুরো বিশ্ব এখন উন্মুখ। আপনার কি মনে হয় শেখ হাসিনা প্রত্যাবর্তন কি সত্যি সম্ভব, নাকি বাংলাদেশের ভেতরের রাজনৈতিক শক্তি এই বিদেশি সমীকরণকে নৎসাৎ করে দেবে? 14 জুন 2026 দিনভর বাংলাদেশের সংবাদ শিরোনাম হয়ে থাকলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করানো হয়েছে বলে সংসদে বিবৃতিও পাঠ করে শোনালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে 12 জুন তারিখে ইমেইলের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশকে এই তথ্য জানিয়েছে। বোঝাই যাচ্ছে সংসদে পাঠ করে শোনাবেন বলে সালাউদ্দিন আহমেদ এই তথ্য 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলেন, ফুলে ফেপে তথ্য যাতে আরো বাড়ে। কিন্তু নিন্দুকেরা বলছে ভিন্ন কথা। মানুষ বলছে খুলনায় 14 জুন ভোরে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীর গুলিতে মুসল্লি নিহত হওয়ার খবর দেশের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দিতেই বেনজিরকে ছাড়া হয়েছে। যদিও বেনজির সাহেবকে ইন্টারপোল নয়, ভিসা জটিলতার কারণে আমিরাতের কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছিল বলেও জানা যাচ্ছে। প্রথমেই আমাদের যে প্রশ্নটি তোলা উচিত তা হলো, একজন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে ইন্টারপোলের মাধ্যমে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, তখন তার সেই দাবির পক্ষে প্রমাণ হাতে থাকা দরকার ছিল। আমিরাত সরকারের দেওয়া চিঠি হিসাবে যেটি তিনি এবং তাদের পক্ষের লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করছে, সংসদে নয়, তার কোথাও ইন্টারপোল শব্দটির জিকির নেই। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাকিরা ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে গ্রেপ্তারের কথাটি কোথায় পেলেন? কেনই বা বলছেন? কারণ আন্তর্জাতিক আইন এবং ইন্টারপোলের কার্যপ্রণালী সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে বোঝা যাওয়ার কথা যে ইন্টারপোল নিজে কাউকে গ্রেপ্তার করে না। ইন্টারপোল কোনো আন্তর্জাতিক পুলিশ বাহিনী নয়, তারা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য বিনিময় এবং সহযোগিতার একটি প্ল্যাটফর্ম মাত্র। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ দেশের আইনের অধীনেই তা করতে হয়। অথচ বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো এই তারেক রহমান সরকারের ইশারায় একযোগে প্রচার শুরু করেছে যে আন্তর্জাতিক পুলিশ বাহিনী মাঠে নেমে বেনজির আহমেদকে ধরে এনেছে। মানে অজ্ঞতার একটা সীমা থাকা দরকার। আপনি কি সুপরিকল্পিত তথ্য বিকৃতিও বলতে পারেন? যাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশের সংসদে ঘোষণা দেওয়া হয়েছে বা হচ্ছে, সেই বেনজির আহমেদের নাম ইন্টারপোলের প্রকাশ্য রেড নোটিশ তালিকাতেই পাওয়া যাচ্ছে না। বর্তমানে বাংলাদেশের 59 জন নাগরিকের নাম রেড নোটিশ ডেটাবেজে রয়েছে।
সেখানে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর নাম রয়েছে, বিভিন্ন দণ্ডপ্রাপ্ত অপরাধীর নাম রয়েছে, কিন্তু বেনজির আহমেদের নাম নেই। তাহলে প্রশ্ন হলো, রেড নোটিশই নেই, তাহলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের গল্পটি এলো কোথা থেকে? বাস্তবতা হলো, অবৈধ ইউনূস সরকার কর্তৃক বেনজির আহমদের পাসপোর্ট বাতিল এবং ভিসা জটিলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বেনজির আহমদ আসলে পরিবার সহ পার্সন নন গ্রাটা। আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের সাথে তার আইনি উপস্থিতি সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনার জন্য তাকে সশরীরে সেখানে যেতে বলা হয়েছিল বলে কেউ কেউ বলছেন। এটি ছিল একটি প্রশাসনিক প্রক্রিয়া, কোনো আন্তর্জাতিক অপরাধী ধরার অভিযান নয়। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমেরিকায় অভিবাসন সংক্রান্ত এমন সাধারণ প্রক্রিয়া হরহামেশাই ঘটে থাকে, কিন্তু সেটাকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক মহাবিজয় হিসেবে সংসদে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের তথ্য বিকৃতি গণতান্ত্রিক দেশে সংসদ অবমাননার শামিল। সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন আগামী 30 দিনের মধ্যে বেনজিরকে ফিরে আনা হবে। দেখা যাক, 30 দিন তো আর বেশি দিন নয়। 30 দিনের মধ্যে সরকার কি করে আমরা তার সাথে দেখি। এই প্রসঙ্গে সরকারের সমর্থক কিছু বিতর্কিত অনলাইন প্রচারকের কথাও না বললেই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে যে ইন্টারপোল বেনজির আহমেদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই যে ইউনূস সরকারের যে বর্ধিত প্রশাসন, তাদের কিছু পোষা মুখপাত্র এমনকি ফটোশপ করে ভুয়া নথিও ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুজব উৎপাদনের এই কারখানা আসলে নতুন কিছু নয়, কিন্তু এবার সেই গুজব সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। একজন স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ থেকে রাষ্ট্রীয় সত্য হিসেবে সেটা উচ্চারিত হচ্ছে। এটা যে আসলে একটা বিপদ, সেটা আমরা কেউ বুঝতে পারছি না। আপনি এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি নিয়ে আসলে সবচেয়ে কম আলোচনা হয়েছে আজকের দিনভর বা 14ই জুন দিনভর। 14ই জুন ভোরে খুলনার দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে ফজরের নামাজ চলার সময় দুর্বৃত্তরা ঢুকে গুলি চালায়। হেলমেট পরা 2 বন্দুকধারী মোটরসাইকেলে এসে মসজিদে প্রবেশ করে মুসল্লিদের উপর হামলা করে। মানুষ নামাজ পড়তে গিয়ে গুলি খায়। এর চেয়ে ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিজ্ঞাপন আর কি হতে পারে? কিন্তু সেই খবরটি কোথায়? দেশের মূলধারার গণমাধ্যমে সেই হামলার খবর কোথাও প্রাধান্য পায়নি। বেনজিরের নাটকের পর্দার আড়ালে ঢাকা পড়ে গেছে এই মসজিদের রক্ত। শুধু এই একটি ঘটনাই নয়, গত আগস্ট থেকে মে মাস পর্যন্ত মাত্র 9 মাসে খুলনা নগরীতে 89টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অন্তত 34টির সঙ্গে সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। কয়েকদিন আগেই লবণচড়া থানার মাথাভাঙা এলাকায় বিএনপির একজন নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। চলমান যৌথ অভিযানে 500-র বেশি মানুষ গ্রেপ্তার হওয়ার পরও হত্যা, চাঁদাবাজি এবং সশস্ত্র সন্ত্রাস থামছে না। এই যদি হয় একটি বিভাগীয় শহরের চিত্র, তাহলে সারা দেশের অবস্থা কতটা ভয়াবহ সেটি কল্পনা করাও কঠিন। বেনজির যখন পুলিশের মহাপরিদর্শক ছিলেন, বাংলাদেশের এই অবস্থা ছিল না। এর সঙ্গে যদি যোগ করা যায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয়টি, যা এখনো থামছে না বা থামানো যাচ্ছে না, তাহলে এই বেনজিরের গ্রেপ্তারের বিষয়টি আসলে এতটাই গৌণ হয়ে যাওয়ার কথা যে তা নিয়ে মানুষের কোনো আগ্রহই থাকার কথা নয়। অথচ সরকার এবং তাদের বাহিনী এই খবরকেই জাতীয় ইস্যু বানিয়ে ফেলেছে। সরকারি ব্যর্থতা এবং অব্যবস্থাপনার কারণে দেশে হামের টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি। সঠিক চিকিৎসার অভাবে হাজারের কাছাকাছি শিশু অকালে প্রাণ হারিয়েছে। এটি কোনো ছোটখাটো দুর্ঘটনা নয়, রাষ্ট্রীয় অবহেলায় শিশু হত্যা। কিন্তু সেই জাতীয় বিপর্যয় নিয়ে সংসদে জরুরি আলোচনা নেই, সরকারের ব্যাখ্যা নেই, কোনো দায় স্বীকার নেই। অথচ একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে ঘিরে রাজনৈতিক প্রচারণায় ঘন্টার পর ঘন্টা অপচয় হচ্ছে। একথা সত্য যে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে গুরুতর অভিযোগ তুলতেই পারেন আপনারা। আছেও সে অভিযোগ। সেসব অভিযোগের ন্যায্য, স্বচ্ছ, আইনসম্মত তদন্ত হওয়া উচিত, প্রমাণ হলে বিচার হওয়া উচিত। কিন্তু আইনের শাসন আর রাজনৈতিক প্রতিহিংসার নাটক এক জিনিস নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে নিয়ে সংসদে মিথ্যা তথ্য প্রচার করার অধিকার এই অবৈধ সরকারের আসলে নেই। কিন্তু কে শুনবে কার কথা বলুন? রাষ্ট্র পরিচালনায় অগ্রাধিকার বলে একটি বিষয় আছে। যে সরকারের আমলে মসজিদে গুলি চলে, শিশুরা টিকার অভাবে মারা যায়, একটি বিভাগীয় শহরে 9 মাসে 90টি খুন হয়, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বিদেশে অবস্থানরত একজন সাবেক কর্মকর্তার ভিসা জটিলতাকে আন্তর্জাতিক বিজয় হিসেবে প্রচার করার কোনো নৈতিক অধিকার তো নেই। এটি শুধু মিথ্যাচার নয়, জনগণের প্রতি চরম অবজ্ঞা, অবহেলা। যখনই কোনো সরকার বাস্তব সংকট আড়াল করতে চায়, তখনই নাটকীয় শিরোনাম তৈরি হয়। কিন্তু শিরোনাম দিয়ে বাস্তবতা তো ঢেকে রাখা যায় না, বাস্তবতা বদলানো যায় না। দেশের মানুষ জানতে চায় সংসদে উচ্চারিত বক্তব্যের পেছনে কোনো প্রমাণ আছে কিনা, কোনো ইন্টারপোল নথি, কোনো রেড নোটিশ নাম্বার, কোনো আমিরাত সরকারের আনুষ্ঠানিক বিবৃতি কি সংসদে উপস্থাপন করা হয়েছে? না, হয়নি। কারণ এই সরকার প্রমাণের রাজনীতি করে না, প্রচারণার রাজনীতি করে। চালিয়ে যান প্রচারণা। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল।
কাজী নজরুল ইসলাম বহু আগে লিখে গিয়েছিলেন এই চরণ। তেমনি দৃশ্য আমরা এই পৃথিবীতে যেমন দেখি, বাংলাদেশে দেখি, বাংলাদেশের রাজনীতিতে দেখি, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন এনসিপি নেতাদের ক্ষেত্রে দেখছে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ডিম মানে মানে কি বলবো, যে ডিমকে তাদের দিকে ছুটে যেতে দেখছি। বিশ্ববাজারের ডিমের সংকট আমরা দেখছি না এই ক্ষেত্রে। এর আগে আমরা দেখলাম জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গে যোগদান করতে গিয়ে আক্তার হোসেনরা ডিম আক্রান্ত হলেন, মাঝখানে মাহফুজ আলম সহ অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন। এবার হাসনাত আবদুল্লাহ হলেন। দেশে নাসিরুদ্দিন পাটোয়ারিরাও এরকম ঘটনার মুখোমুখি হচ্ছেন। কেন তাদের দিকে ডিম ধেয়ে যাচ্ছে বারবার? তারা কি দুর্বল হয়ে পড়লেন কিনা? আর কাজী নজরুলের ভাষায় এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, সেটাই হচ্ছে কিনা? যুক্তরাজ্য সফর নিয়ে, হাসনাতের সফর নিয়ে বহু কেলেঙ্কারির খবর এরই মাঝে ফাঁস হয়ে গেছে, গণমাধ্যমে এসেছে। তারই মাঝে মনে হচ্ছিল যে যুক্তরাজ্যে এবার অন্তত এরকম মানে কি বলবো, যে এরকম ন্যাক্কারজনক ঘটনা, অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটবে না। কিন্তু গত রাতে ভয়ঙ্করভাবে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ল, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট চিত্র। শুধু এক পক্ষ না, দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থা হয়েছে। হাসনাতটা যেমন ডিম খেয়েছেন, তেমনি হাসনাতের পক্ষের লোকজন আবার আওয়ামী লীগের নেতাদের মেরেছেন ধরে, এরকম ঘটনাও ঘটেছে। এবং কোনো কোনো সাংবাদিক মানে হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। গণমাধ্যমে প্রখ্যাত সাংবাদিক, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক কেউ কেউ হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। হাসনাতরা ডিম খাচ্ছে, কিন্তু আধা ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নেতারা মার খাচ্ছে। এই ব্যাপারটাতে এক ধরনের উৎফুল্ল ভাব দেখছি। এই যে ব্যাপারগুলো, মানে সাংবাদিকদের কোনো একটা দলের হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও আমরা দেখছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে যাওয়ার নামে মূলত নিজেদের ব্যক্তিগত আয়োজনে উপস্থিত হতে গিয়ে অবশেষে কোন ঘটনার প্রেক্ষাপট তাদেরকে মানে হাসনাত আবদুল্লাহকে আক্রান্ত করলো। সাদিক কায়েমকে নিয়ে কিন্তু এত আলোচনা নেই, হাসনাতকে নিয়ে যত আলোচনা। দর্শক বলছিলাম, মানে মনে হচ্ছিল যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, কিন্তু অবশেষে সেই ঘটনাটা ঘটলো। হাসনাত এবং হাসনাতের সহযোগীদের উপরে ডিম ছুঁড়ে মারলো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। প্রথমে একটা স্থির চিত্র আপনাদেরকে দেখাই। এরকম একটা স্থির চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক দূরে মানে এই ডিমের আঘাতে হাসনাত দ্রুত সরে যাচ্ছেন, চেক শার্ট পরিহিত। মানে আমরা যদি ইন্ডিকেট করে দেখাই তাহলে বুঝতেই পারছেন যে এই মানে ঘটনা থেকে নিজেকে বাঁচাতে দ্রুত সেখান থেকে সরে যাচ্ছেন হাসনাত। একেবারে বাম সাইডে দূরে দেখা যাচ্ছে তাকে। এই ঘটনা ঘটেছে যখন, এবং সেখানে প্রচণ্ড হট্টগোল হয়েছে। হট্টগোল এবং হট্টগোলের মাধ্যমে হাসনাতকে কিভাবে টার্গেট করা হলো সেটা যদি আমরা খুবই স্লো মোশনে ইন্ডিকেট করে আপনাদেরকে দেখাতে চাই। এইভাবে দেখুন, এই যে একেবারে লাল বৃত্ত যেখানে দেখা যাচ্ছে তিনি হাসনাত আবদুল্লাহ, এবং সেখান থেকে তিনি দ্রুত সরে যাচ্ছেন। তবে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে হাসনাত খুব একটা আক্রান্ত হননি। একটা দুইটা তার দিকে ছুটে গেছে, কিন্তু মূলত সেই ঘটনা যারা মানে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, বিশেষ করে আরেকবার দেখুন যে এই ভদ্রলোক, দাড়িওয়ালা এই ভদ্রলোক, তিনি মূলত অনেকগুলো ডিমের আঘাত খেয়েছেন। এটাও যদি আমরা একটু স্লোলি দেখাই, এভাবেই আঘাত খেয়েছেন। এই ঘটনা যেমন ঘটেছে, তেমনি আবার উল্টা ঘটনাও ঘটেছে। উল্টা ঘটনা কি? উল্টা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই ডিম কাণ্ড যারা ঘটিয়েছেন ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতারা, সেই ঘটনার মানে সম্ভবত আধা ঘন্টা পরে এই মানে ইনফরমেশনটা আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের সাহেব তিনি একটা ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ইনফরমেশনটা দিয়েছেন। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি লিখছেন, তার পোস্টটা দেখুন, ঠিক আঘাত করার মানে তাকে চড় মারার ঠিক আগের মুহূর্তে আমরা স্ক্রিনশটটা নিয়েছি। সেখানে লিখছেন তিনি, এতদিন ধরে হাসনাতদের যুক্তরাজ্যে নাজেহাল করার পরিকল্পনা করে আজ কিছুক্ষণ আগে হাসনাতকে কিঞ্চিত বিরক্ত করার 30 মিনিটের মধ্যেই এভাবে যুক্তরাজ্য এনসিপির এক সমর্থকের হাতে চড় খেলেন ইউকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম। হাসনাতদের বাদাম দিতে গিয়ে বেচারা নিজেই বাদাম খেয়ে গেল। আহারে! এই যে মানে জুলকারনায়ের সাহেবের এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ শুনে কি, এই ল্যাঙ্গুয়েজ পড়ে কি আপনার মনে হচ্ছে যে তিনি নিরপেক্ষ অবস্থান থেকে এই সাংবাদিকতা করেছেন কিংবা সাংবাদিকতার ইনফরমেশনটা সামনে এনেছেন? আমার মনে হয়নি। মনে হয়েছে তিনি হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। করতেই পারেন, হাসনাতরা মানে জুলাই রেভলিউশন, সেটার পক্ষে তিনি ছিলেন, অ্যাক্টিভিজম করছেন। অ্যাক্টিভিজম তো অনেকেই করেছে, আমরা অনেকেই সমর্থন দিয়েছি, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে সাংবাদিকের কাজ কোনো একটা পক্ষে নিজেকে বায়াস্ট করা না, এই যে নীতি তারাই বলেন, এই নীতি আবার তারাই ভাঙছেন। মূলত সাংবাদিকের কাজ কি? নিরপেক্ষভাবে ঘটনাটা উপস্থাপন করা। যেমন এই ঘটনা, এই ভিডিওটা যখন দেখছি আমি কিন্তু ইচ্ছা করলে এই ঘটনাটা স্কিপ করে যেতে পারতাম। এক পক্ষে হাসনাতকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, এই মসনদ নিয়ে কিংবা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতাম এবং একপাক্ষিক ব্যাপারটা উপস্থাপন করে অ্যাক্টিভিজম করার চেষ্টা করতে পারতাম। কিন্তু আমরা পারতপক্ষে সেই কাজ করা থেকে বিরত থাকি।
কি। যেটা ঘটেছে জুলকারনাইন সাহেব যে ভিডিওটা মূলত শেয়ার করেছেন সেই ভিডিওটা একটু দেখুন। এই যে এখানে যে ক্রিম কালারের শার্ট পরে যে ভদ্রলোক দাঁড়িয়ে তিনি সেই শাহ শামীম বলে দাবি করছেন জুলকারনাইন সাহেব, তাকে একটু দূরে থেকে এসে এই ভদ্রলোক তাকে মানে গালের উপরে একটা চড় মারলেন। এই দৃশ্যের ভিডিও আমরা দেখছি এবং জানছি জুলকারনাইন সাহেবের মাধ্যমে, অর্থাৎ আক্রমণ পাল্টা আক্রমণ দুই পক্ষের এই ঘটনাগুলোই ঘটেছে। এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন আমরা এই দৃশ্যও দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহ যে বিল্ডিংয়ে অবস্থান করছিলেন সেই বিল্ডিংয়ের বাইরে গত রাতেও ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। এই ভিডিওটা একটু দেখতে থাকুন যে তারা এরকমভাবে মানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে, এই যে হাসনাত আব্দুল্লাহর বিকৃত চেহারা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই ধরনের সমাবেশ বিক্ষোভ এগুলো করেছেন। এবং তারপরেই সম্ভবত এই ভিডিওটা একটু আগের, তারপরেই ওই ডিমের ঘটনাটা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কাজী নজরুলের ভাষায় কি হাসনাতদের দুর্বল বলা যাবে কিংবা দুর্বল বলার অবকাশ রয়েছে? আমার মনে হয় যে দুর্বল বলার অবকাশ নেই, কিন্তু তারা এই ধরনের মানে আক্রান্ত হচ্ছেন কেন বারবার? হ্যাঁ, আবার বলা যায় যে আক্রান্ত তো হবেনই, কারণ আওয়ামী লীগকে এত বেশি মানে ক্ষতির মানে আওয়ামী লীগের এত বেশি ক্ষতি করেছেন তারা, আওয়ামী লীগ খেপবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই কাজগুলো করবে, এটা স্বাভাবিক, এটাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যখন জুলাই যোদ্ধারা কিংবা এনসিপি নেতারা দেশে বিএনপি কিংবা সাধারণ জনগণের দ্বারা ডিমে আক্রান্ত হচ্ছেন, তখন আপনি সেটাকে কি বলবেন? তখন তো সেটাকে আওয়ামী লীগের বিষয় হিসেবে বলার কোনো স্কোপ থাকবে না। তার মানে টোটাল সমীকরণ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে জুলাই যোদ্ধারা মূলত তাদের আদর্শে, যে আদর্শটা হওয়ার কথা ছিল, মুখে যে আদর্শটা তারা বলেছিলেন সেই আদর্শে থাকতে পারেননি, বিচ্যুত হয়েছেন বলে আওয়ামী লীগ তাদেরকে আঘাত করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক ঘটনা মেনে নিলেও যখন বিএনপি কিংবা সাধারণ মানুষ দেশের অভ্যন্তরেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে বারবার, ঝিনাইদহে, কখনো বেনাপোল সীমান্তে, কখনো এখানে ওখানে, এই ঘটনাগুলো যখন ঘটছে এবং এখন আর ওই রাজুতে আই বললে লোকজন আসছে না, এখন এনসিপি একটা মিছিল করলে সেখানে মুষ্টিমেয় কিছু মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে, এটার কারণ মূলত তাদের বিচ্যুত হওয়া। এই বিচ্যুত হওয়ার ব্যাপারটা তারা যত দ্রুত উপলব্ধি করবে, যত দ্রুত নিজেদেরকে সংশোধন করবে এবং যত দ্রুত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা সত্যিকার অর্থেই তাদের রাজনীতিতে প্রকাশিত করবে এবং সেটা প্রমাণ করার চেষ্টা করবে, আমার মনে হয় যে মানুষের এই মানে ভুল বোঝা কিংবা মানুষের এই বিরক্তির কারণ থেকে তত দ্রুত তারা মুক্তি পাবে। যদি প্রফেসর ইউনূসের 1.5 বছরে তাদের কর্মকাণ্ডগুলো পজিটিভ হতো, প্রফেসর ইউনূসের শাসনকাল যদি পজিটিভ হতো, তাহলে কিন্তু দেশের বাইরেও আওয়ামী লীগ এই শক্তি প্রদর্শনের সাহস পেত না। কারণ দেশের বাইরে আওয়ামী লীগ যেমন রয়েছে তেমনি নিরপেক্ষ মানুষও রয়েছে, হাসনাত ভক্তরা অনেক বেশি থাকার কথা, তারা নিজেরা উৎসাহিত হয়ে এই ঘটনাগুলোকে প্রতি মুহূর্তে প্রতিরোধ করতে আসতো। কিন্তু সেরকম দৃশ্য আমরা কিন্তু দেখছি না, যেটা তাদের জন্য খুবই হতাশার। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।